শব্দনগরের বকুলতলার মন্দির প্রাঙ্গণে উপস্থিত এই এলাকার সর্বস্তরের আমার গুরুজন ব্যক্তিগত শ্রদ্ধা মাতৃমণ্ডলী, বন্ধু সহকারী ভাই এবং বোনেরা, আপনাদের অনেক কাজ, সময়ের মূল্য অনেক, ঘরের মা বোন তাদের অনেক কাজ, তবুও তারা আজকে আমাদের ছোট্ট নির্বাচনী সভায় উপস্থিত হয়েছেন। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আপনাদের এই উপস্থিতি আমাদেরকে শক্তি দেয়, সাহস দেয়, এগিয়ে যাওয়ার বল দেয়। নওদার মানুষ, শব্দনগর বকুলতলার মানুষ, আমি আপনাদের কাছে কোনো আগন্তুক ব্যক্তি নই। বহু বছর আগে গোটা নওদায় যখন বন্যা প্লাবিত, আমার আজও মনে আছে, সেই সময় ভোটের প্রচার করতে এসেছিলাম। নওদার বিস্তীর্ণ এলাকা যোগাযোগবিহীন ছিল। নওদার বিস্তীর্ণ এলাকা আমি দেখেছি যেখানে মানুষের যাতায়াত ছিল অসম্ভব, যাকে আমরা বলি অগম্য স্থান। এই নওদাতে আমি ডাকাতিয়া কথা দেখেছি, যেখানে মানুষ স্বপ্নেও ভাবতে পারত না যে কখনো রাস্তা হতে পারে। আমার আজও মনে আছে, সেই ডাকাতিয়া কোথায় যখন পৌঁছেছিলাম, দুর্গম রাস্তা, অগম্য রাস্তা, ওর একটা মন্দির ছিল। সেই মন্দির প্রাঙ্গণে আমরা ছোট্ট একটা সভা করেছিলাম। সেইখানে মানুষ আমাদেরকে বলেছিল যে দেখুন, এই ডাকাতিয়া পোতা এলাকায় আমাদের ঘরের মা বোনদেরকেও বিয়ে করে, আমাদের ঘরের মেয়েদেরকেও বিয়ে করতে চায়, কারণ তারা জানে যে এখানে আসা মানে একটা যুদ্ধ। যদি সম্ভব হয় আপনারা দেখবেন, যাতে আমরা কিছু চাই না, শুধুমাত্র যোগাযোগের ব্যবস্থা। এইরকমই নওদার বিস্তীর্ণ এলাকায় আমি দেখেছি যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা, অথচ এই নওদার মাটিতে পেঁয়াজ, পাট, কলা, কত রকমের না সবজি হয়। এলাকার মানুষের মধ্যে পড়ালেখার প্রচন্ড প্রবণতা। আমি দেখেছি এখানকার অভিভাবক যারা, তারা তাদের সন্তানদের সমস্ত কিছু সর্বস্ব করে পড়িয়ে লিখিয়ে বড় করতে চায়। আমি দেখেছি এখানকার স্কুলের মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের স্রোতের মতন স্কুল ছুটির পর বেরিয়ে আসার দৃশ্য। অর্থাৎ নওদার মানুষ সার্বিকভাবে যে সচেতন, তা বলার অপেক্ষা করে। সেই নওদার মানুষকে দায়ী নির্বাচনের সময় এসে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা নির্বাচনের বৈতরণিক পার হতে চাই না। সেই ধৃষ্টতা আমাদের নেই, কারণ আপনারা সবাই সচেতন নাগরিক। দেশ কেমন চলছে, রাজ্য কেমন চলছে, আপনারা কেমন আছেন, কথা বলতে তাই এই নওদার সর্বস্তরের মানুষ আপনাদের সচেতনতাকে সামনে রেখে আপনার নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র নির্বাচনী সম্পর্ক নয়, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক রাজনৈতিক নয়, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আত্মীয়তা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব। দেশ কেমন ভাবে চলছে, রাজ্য কেমন ভাবে চলছে, আপনার সবাই দেখছেন। এই এলাকার মানুষ সব থেকে বাংলার দুর্ভাগ্য কি জানেন? যে পঞ্চায়েত ব্যবস্থা, যে পঞ্চায়েত ব্যবস্থায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করার অধিকার পায়, যে পঞ্চায়েত ব্যবস্থা ভারতবর্ষের তৃতীয় সরকার, জাতীয় সরকার, রাজ্য সরকার, তারপরে স্থানীয় সরকার,
আপনি সেই স্থানীয় সরকার অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থা এ বাংলায় চুম্মার হয়ে গেল। পঞ্চায়েত ব্যবস্থায় মানুষের বলার অধিকার কেড়ে নেওয়া হলো, নির্বাচনে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়া হলো, নির্বাচনে মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হলো এবং নির্বাচন সম্পূর্ণ হবে লুটেরাদের দ্বারা পরিচালিত হলো। আপনারা সবাই দেখছেন যে রাজ্যে স্থানীয় মানুষ তারা তাদের নিজেদের সরকার গঠনে অংশগ্রহণ করতে পারে না, সেই রাজ্যের সরকার কেমন হতে পারে তার সহজ প্রমাণ পঞ্চায়েত ব্যবস্থায় লুট, সন্ত্রাস, গায়ের জোরে পঞ্চায়েত দখল করার মধ্যে দিয়ে আজকের তৃণমূল পার্টি প্রমাণ করে দিয়েছে। আজকে গ্রামে গ্রামে কাজের অধিকার, আইনি অধিকার আমরা এনে দিয়েছি। 2005 সালে সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের সরকার ভারতবর্ষের মানুষের জন্য নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক কাজের অধিকার, আইনি অধিকার আইন চালু করেছে। তখনও আমি আপনাদের দয়াতে দুয়াতে এগিয়ে ছিলাম। ভারতবর্ষের মাত্র 50টা জেলায় কাজের বদলে আইন প্রকল্প চালু হয়েছিল। সেই সময় ঘটনাচক্রে মুর্শিদাবাদ জেলা পরিষদ আমাদের, এই জেলা পরিষদে তখন সভাধিপতি সিদ্দিকা বেগম ওটা জেলা পরিষদ সমস্ত তথ্য নিয়ে দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধীকে বললাম যে ভারতবর্ষের 50টা জেলায় 100 দিনের কাজের যে প্রকল্প চালু হবে সেই 50টা জেলার মধ্যে আমাদের জেলাকে অন্তর্ভুক্ত করতে হবে। সোনিয়া গান্ধী আমার কথা শুনে করেছে। সোনিয়া গান্ধী আমার কথা শুনে নওদার আরেকটা কাজ করেছে। 100 দিনের কাজ শুধু নওদার জন্য নয়, 100 দিনের কাজের দাবি আমি জানিয়েছিলাম গোটা জেলার জন্য। কারণ আমার জেলা পিছিয়ে পড়া জেলা, তাই আমি দাবি করেছি। সোনিয়া গান্ধী আমার যুক্তি শুনে মেনে নিয়েছিলেন এবং মনে করেন দেখুন ভারতবর্ষের প্রথম 50টা জেলায় কাজের অধিকার, আইনি অধিকার, যার নাম আজকে মনরেগা, সেই প্রকল্প চালু হয়েছে। সোনিয়া গান্ধীকে গিয়ে আমি আরেকটা রিকোয়েস্ট করেছিলাম শুধুমাত্র নওদার জন্য। সেটা কি জানেন? সেটা হচ্ছে রাধানগর ঘাটের ব্রিজ। আমি বলেছিলাম মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকার আমি জনপ্রতিনিধি, নদীয়ার সঙ্গে যোগাযোগের জন্য আমার এলাকার একটা ব্রিজের দরকার। সে ব্রিজ আমি করতে পারছি না, কারণ এখানকার সরকার, এখানকার পঞ্চায়েত ব্যবস্থা তারা করতে চাইছে না বা ক্ষমতা নেই। সোনিয়া গান্ধী তখন বললেন আমি কি করে তোমার গ্রামের এলাকার টাকা পাঠাতে পারি, তুমি বলো, তুমি তো এমপি, আমার পক্ষে কি সম্ভব দিল্লি থেকে টাকা একটা গ্রামীণ এলাকায় সরাসরি পাঠিয়ে দেওয়া যেখানে পঞ্চায়েত ব্যবস্থা আছে? কারণ দিল্লির টাকা আসে রাজ্যে, রাজ্যের টাকা আসে জেলায়, জেলার টাকা আসে পঞ্চায়েতে। আমি তখন সোনিয়া গান্ধীজিকে বোঝালাম ম্যাডাম আপনার কথা ঠিক, কিন্তু একটা ব্যবস্থা আছে। সেটা কি? তখন যোজনা কমিশন ছিল, যোজনা কমিশন, প্ল্যানিং কমিশন। সেই যোজনা কমিশন মনে করল তার যোজনার অতিরিক্ত বরাদ্দ থেকে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো উন্নয়নমূলক কাজে বিশেষ অর্থ প্রদান করতে পারে, যাকে বলা হয় অ্যাডিশনাল সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স ফান্ড। সোনিয়া গান্ধীকে আমি বোঝালাম যে দুটো জেলার মধ্যে যোগাযোগ হবে, একটা উন্নয়নমূলক কাজ সামান্য কয়েক কোটি টাকা লাগবে, আপনি এটা যোজনা কমিশনকে বলে দিন যাতে সেন্ট্রাল অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্স ফান্ড থেকে এটা বরাদ্দ করা হয়। সেই টাকা বরাদ্দ করিয়ে নিয়ে এসেছি এই রাধানগরের ব্রিজের জন্য। রাজ্য তো ধাক্কা না মারলে কাজ হবে না, ধাক্কা মারতে 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 আজ না কাল, কাল না পরশু, 18 মাসে বছর করতে করতে রাধানগর ব্রিজ কিন্তু হয়েছে। আপনারা দেখবেন যে আপনাদের দয়াতে দুয়াতে আমি রেলমন্ত্রী হয়েছিলাম। আমি যখন রেলমন্ত্রী তখন পলাশী থেকে লালগোলা পর্যন্ত ডবল লাইন ছিল না, লাইনের বৈদ্যুতিকরণ ছিল না। রেলমন্ত্রী হওয়ার প্রথম দিনেই আমি গোটা রেল বোর্ডকে ডেকে পাঠিয়ে বললাম আমার জেলার এই প্রকল্প নেই কেন, রেকর্ড বার করো। আমাকে তখন বলল যে যত পূর্ব মন্ত্রী ছিল আমাদের, আপনার আমলে যতজন মন্ত্রী ছিলেন তারা পলাশীর পর রেল প্রকল্প করতে কখনো আমাদেরকে আদেশ দেয়নি, নির্দেশ দেয়নি বা প্রচেষ্টা করেনি, তাই হয়নি। আমি বলছি এটা করতে হবে।
এরকম অর্ধপক্ষ অর্ধ কাঁচা একটা প্রকল্প চলতে পারে না। 15 দিন সময় দিয়েছিলাম, বলছিলাম 15 দিনের মধ্যে পলাশী থেকে লালগোলা ডবল লাইন করার জন্য আপনাদের প্রকল্প তৈরি করে, তা শুধু শুধু করবার জন্য নয়, আমি সেই প্রকল্পের উদ্বোধন করবো, তার ব্যবস্থা করবেন। ঠিক 15 দিন পর পলাশীর প্রান্তরে এসে পলাশী থেকে লালগোলা ডবল লাইন তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেই কাজ আমি শুরু করেছিলাম, তার প্রমাণ আপনাদের কাছে আছে। শুধু পলাশী থেকে লালগোলা নয়, কাটোয়া থেকে ফারাক্কা ডবল লাইন এবং বৈদ্যুতিকরণ। দীর্ঘ 25 বছরের মেহনতের পর নসিপুর থেকে আজিমগঞ্জ গঙ্গা নদীর উপর দিয়ে রেল ব্রিজ আমি করাতে পেরেছিলাম। তো দেখুন, একজন এমপি হিসাবে আমার মানুষের জন্য যেখানে যেটুকু সুযোগ আছে সরকারের দৃষ্টি আকর্ষণ করে, চাপ দিয়ে, বুঝিয়ে, পরিশ্রম করে আমরা করতে পারি, সেই করাটাই আমি করেছি, সেই চেষ্টাটাই আমি করেছি। আমি আপনাদের বলছি যে আপনাদের ঘরে ঘরে সব বিরাট কিছু করে দিয়েছি, কারণ ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা ছাড়া, পৌরসভার অধিকার ছাড়া আজকে কোনো রাজ্যের কোনো এলাকায় বিশেষ কোনো কাজ করাটা খুব দূর। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, বহরমপুর শহরে প্রবেশের জন্য আপনারা জানেন দুটো পথ আছে এখান থেকে, সেটা হচ্ছে এক বহরমপুর শহরে প্রবেশ চুয়াপুর, আর না হলে পঞ্চানন। সেখানে রেল লাইন ছিল, কিন্তু রেলের উপর দিয়ে যাতায়াতের ব্যবস্থা ছিল, ফলে হাজার হাজার মানুষ, হাজার হাজার ট্রাক বা সেগুলো তারা দাঁড়িয়ে থাকতো রেল লাইনে লেভেল ক্রসিং করে যাওয়া। তাই সেখানে রেল ব্রিজ করা দরকার ছিল, সেই রেল ব্রিজ আমি করে দিয়ে দিয়েছি। সেই রেল ব্রিজ করতে আমার 12 বছর সময় লেগেছে, সেই রেল ব্রিজের জন্য 39 কোটি টাকা বরাদ্দ করতে পেরেছিলাম। অর্থাৎ আমি কথাটা এই কারণেই বলছি যে আপনাদের এলাকার উন্নয়নের জন্য, মুর্শিদাবাদের মানুষের ভালোর জন্য আমি কখনো চেষ্টা ত্রুটি রাখিনি, এ কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের যখন পরিচালনায় জেলা পরিষদ চলেছে, মধুরা জানে আমরা এই মুর্শিদাবাদ জেলায় 1200 কিলোমিটার পাকা রাস্তা করেছি, 29টা ব্রিজ করেছিলাম। হ্যাঁ, সর্বঙ্গপুরের ব্রিজ, গঙ্গাধারী ব্রিজ, এরকম 29টা ব্রিজ করেছিলাম। দুর্ভাগ্য আমাদের আজকের যে রাজত্ব, এই রাজত্বে নির্বাচিত ব্যবস্থাকে ভেঙে চুরমার করে রাজনৈতিক দল তার ক্ষমতা হস্তগত করে, তাই আমাদের কাজ করার ক্ষমতা চলে গেল। বহরমপুর শহর পরিচালনা করবার সুযোগ পেয়েছিলাম, অন্ধকার একটা শহরকে আলোক সজ্জায় আমি সাজিয়ে দিতে পেরেছিলাম। একটা অন্ধকারপূর্ণ প্রতিগন্ধময় শহরকে আলোকোজ্জ্বল শহরে, আধুনিক শহরে রূপান্তরিত করে বোঝাতে পেরেছিলাম যে চেষ্টা করলে সব হয়তো পাওয়া যায় না বা পারা যায় না, কিন্তু অনেক কিছু পাওয়া যায়। আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে আমি এইভাবেই এগিয়ে চলার চেষ্টা করেছি। হ্যাঁকে হ্যাঁ, নাকে না বলেছি, কারো ভালো লেগেছে, কারো খারাপ লেগেছে। ভারতবর্ষের পার্লামেন্টে ভারতবর্ষের মানুষের জন্য বলেছি, ভারতবর্ষের কৃষক, শ্রমিক, তাদের কথা বলেছি, মুর্শিদাবাদের কথা বলেছি, বাংলার কথা বলেছি। যখন যেখানে যে সুযোগ পেয়েছি আমি আমার কর্তব্যে কখনো ত্রুটি করি, সমালোচনা করার সমালোচনা করেছি। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলেছি যে নাগরিক আইন নিয়ে, এনআরসি নিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে নেই। যা বলেছি আমরা তাই মিলেছি। 2019 সালে নাগরিক আইন তৈরি হয়েছিল, 5 বছর পার হয়ে গেল, আজও তা প্রয়োগ হয় না। কেন? কারণ গোটা নাগরিক আইনটাই ভুলে গেল। নাগরিক আইন, এনআরসি উদ্দেশ্য কি? সাম্প্রদায়িক ভাবনাকে সামনে রেখে ভোটের বিভাজন। 2021 সালের ভোট কেউ দেখেছেন আপনারা? 2021 সালে একদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ বলল নাগরিক আইন আনবো, এনআরসি আনবো। উল্টো দিকে বাংলার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, সে বলল আমি মুসলমান, তোমাদের রুট। মোদী বলছে মুসলমানদের বাংলাদেশ তাড়াবো, আর দিদি বলছে মুসলমানদের তোমাদের আমি রক্ষা করব। আচ্ছা, 2021 সালের পর এটা নিয়ে আর কোন আলোচনা হয়েছে?
2021 সালের পরে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে? আর বলুন কেন হয়নি? তার কারণ 2021 সালের পর নির্বাচন ছিল না, নির্বাচন ছিল না, তাই আলোচনা ছিল না। আবার নির্বাচন আসছে, আবার আলোচনা শুরু হয়েছে, না হলেও হবে। এবং এটা যে হবে, এটা আমি গত 2021 সালের নির্বাচনের পর যতগুলো মিটিং করেছি, সব মিটিং আমি এই কথাটা বলেছি। খুব সহজ সরল। মনে করো আজকে বাংলাদেশে একটা সব মুসলমানদের তাড়াবে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেখানকার অনুমতি ছাড়া আরেকটা রাষ্ট্র সেখানকার রাষ্ট্রে এখানকার মানুষকে পাঠাতে পারে? বলুন। বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের একবার নয় হাজারবার দেখা হয়, আলোচনা হয়। কোনো আলোচনায় শেখ হাসিনাকে কথা বলা হয়েছিল যে আমাদের দেশে কোটি কোটি অনুপ্রবেশকারী আছে বাংলাদেশে, তাদেরকে আমরা পাঠাবো, তুমি গ্রহণ করো? একবার কি আলোচনা হয়েছিল? আসামে এনআরসির নামে কি হয়েছে? বিজেপির নেতৃত্বে আসামে এনআরসি হলো, সেই এনআরসিতে 19 লক্ষ অনুপ্রবেশকারীর নাম পাওয়া গেল, যারা অবৈধ নাগরিক 19 লাখ। আপনারা জানেন যে 19 লাখের মধ্যে 14 লাখ হিন্দু, 5 লাখ মুসলমান। আর বিজেপি আসামে এনআরসির গল্প করছে না, খেয়াল করে দেখবেন। আচ্ছা দিদি, এখানে বলছে মুসলমানদের ঢুকবে, মুসলমানদের কি করে ঢুকবে আমার জানা নাই, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা, হঠাৎ করে মুসলমানদের ঢোকার প্রশ্ন আসছে কেন? আমার রাজ্যে আমরা সবাই ভারতবর্ষের নাগরিক কি হবে না হবে তা নির্ধারণ করার আইন আছে। আমি আপনি মনে করলে আইন পাল্টাতে পারি না, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আছে। এই আইনের জটিলতা আছে বলে 5 বছর পর আবার ভোটের আগে বলছে নাগরিক আইন আমি চালু করলাম। সেই নাগরিক আইন চালু করলে কিভাবে জানেন? আপনাকে প্রমাণ করতে হবে আপনি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছেন। অর্থাৎ যারা ওপার থেকে এসেছে হিন্দুরা, তাদেরকে প্রমাণ করতে হবে যে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে তারা এদেশে এসেছে, তাই তাদেরকে নাগরিকত্ব দেওয়ার সুযোগ দেওয়া হবে। তার মানে এটা নয় আজকে বললে কালকে হয়ে গেল, তার জন্য আপনাকে কয়েক বছর থাকতে হবে এই দেশে, সেই প্রমাণও দিতে হবে আপনাকে। আচ্ছা বলুন তো, কোন হিন্দু বাংলাদেশ থেকে এখানে এসেছেন, তারপরে তার ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন, এই সার্টিফিকেট জোগাড় করতে হবে? কোন হিন্দু? কোন হিন্দু যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে এদেশে সার্টিফিকেট কে দিবে? অর্থাৎ আপনি আজকে এদেশের নাগরিক, এই দেশের নাগরিক হিসেবে আপনার রেশন কার্ড আছে, আপনার ভোটার কার্ড আছে, আপনার জন্মের কার্ড আছে, আপনার আধার কার্ড আছে। যে মুহূর্তে কোনো মানুষ অবৈধ প্রবেশকারী হবে, তার রেশন কার্ড থাকবে না, তার আধার কার্ড থাকবে না, তার ভোটার কার্ড থাকবে না। এবার মনে করুন কেউ মনে করলেন আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি, মোদির এই আইন মোতাবেক আমি এখন নাগরিক হব, তাহলে প্রথমে আপনাকে বলতে হবে যে আপনি অবৈধ নাগরিক। আপনি অবৈধ নাগরিক না হলে আপনাকে বৈধ নাগরিকের সার্টিফিকেট কে দেবে? আপনাকে তো বলতে হবে আপনি অবৈধভাবে এসেছেন, তবেই না আপনাকে বলবে আপনি বৈধ নাগরিক হওয়ার সুযোগ পাবেন এই আইনের দৌলতে। তাহলে এবার যখন সমস্যা আসবে যে আমি বৈধ নাগরিক হতে চাই, তাহলে অবৈধ নাগরিক এবং সে অবৈধ নাগরিক হিসাবে আপনি যা যা সাহায্য পেয়েছেন রাষ্ট্রের কাছে আপনাকে ফেরত দিতে হবে। অর্থাৎ আপনার রেশন কার্ডটা ফেরত দিতে হবে, আপনার আধার কার্ডটা ফেরত দিতে হবে, আপনার ভোটার কার্ডটা ফেরত দিতে হবে। তারপর নিয়ম অনুযায়ী যেমন যেমন হতে থাকবে কাগজের প্রসেস, সেমনি তেমনি করে যখন সময় আসবে 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, তারপর আপনি বৈধ নাগরিক। কি মানে আছে বলুন? অথচ ভারতবর্ষের 9টা রাজ্য, 31টা জেলা আছে, 9টা রাজ্যের 31টা জেলায় কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে, এই ব্যবস্থা আছে আমাদের আইনে, যে সেখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি মনে করে তাহলে সেই জেলার মানুষ যাদেরকে বাধ্য হয়ে আসতে হয়েছে তাদেরকে নাগরিকত্ব দিতে পারে। বলুন, আমরা এটার বিরোধিতা করেছি। খামোখা মানুষের মধ্যে বিভাজন তৈরি করার বিরোধিতা করি আমরা। কি লাভ আছে বলুন? সাম্প্রদায়িক বিভাজন করে দেশ কি এগোতে পারবে বলুন?
সাম্প্রদায়িক বিভাজন করে আমাদের কোন লাভ হতে পারে? মানুষের সমস্যা নিয়ে কথা বলছে না, মানুষের সমস্যা নিয়ে কেউ জানতে চাইছে না। আমার রুটি নেই, কৃষকের ফসলের ন্যায্য দাম নেই, চাষের খরচ বাড়ছে, বাজারের খরচ বাড়ছে, জিনিসের দাম হু করে বেড়ে চলেছে, খরচ কমে গেছে। থেকে বেশি রুটি না কারণে শুধু বিদেশ যাচ্ছে তা নয়, বিদেশের ফৌজে, বিদেশের সেনাবাহিনীতে তাদেরকে চালাকি করে ভর্তি করে দেওয়া হচ্ছে। মনে করুন আজকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, রাশিয়ার হাতে সৈন্য নেই, ভারতীয়রা সেখানে যাচ্ছে, চাকরির নামে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। বেকার যুবক ভারতবর্ষে থাকে, চাকরি পাবে কোথায়? তাই তারা যাচ্ছে, যদি কিছু পাওয়া যায়। সেখানে গিয়ে কি দেখছে? তাদেরকে বলা হচ্ছে তোমরা রাশিয়ার আর্মিতে, রাশিয়ার সেনাবাহিনীতে প্রবেশ করে গেলে তাদেরকে পাঠাচ্ছে ইউক্রেনে, কেউ মারা যাচ্ছে, তার পা চলে যাচ্ছে, তার হাত চলে যাচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে। এই খবর চারিদিকে প্রকাশ পেয়ে গেছে যে অভাবের কারণে, বেকারত্বের কারণে আমাদের দেশের ছেলেরা আজকে রাশিয়ার যুদ্ধে দেখা যাচ্ছে, ইসরায়েলের যুদ্ধে দেখা যাচ্ছে। এরকম তো ছিল না আমাদের দেশ। আজকে ভারতবর্ষের শিক্ষিত যারা 40% বেকার, জানেন কি? 40% শিক্ষিত বেকার। ভারতবর্ষের লাভ হয়েছে কাদের? গুটি কয়েক পরিবারে। আমি আপনাদের হিসাব দিয়ে দিচ্ছি, সরকারি হিসাব। ভারতবর্ষে আজকের দিনে মাত্র 1% মানুষের হাতে এদেশের সম্পদের 40% রয়েছে। অর্থাৎ ভারতবর্ষের সম্পদের 40% মালিক আজকে দেশের 1% মানুষ। আর ভারতবর্ষের সম্পদের 3% মালিক কারা জানেন? নিচের স্তরের আমাদের দেশের 50% মানুষ। তাহলে 50% মানুষের জন্য 3% সম্পদ, আর 1% মানুষের জন্য 40% সম্পদ। এটা কি উন্নয়ন বলে? এটা কি বিকাশ বলে? বলুন, আমাদের এটা বিকাশ হয়নি। কংগ্রেসের জমানায় আমি আপনাদের হিসাব দিচ্ছি, 2004 থেকে 2014 কংগ্রেসের জমানা ছিল, 27 কোটি মানুষকে দরিদ্র সীমার উপরে উঠাতে পেরেছিলাম আমরা। আজকে এই সরকারের আমলে 23 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে নেমে গেছে। আমি বলছি না, সারা সরকারি পরিসংখ্যানের কথা বলছি, বিশেষজ্ঞরা এই কথা বলছে। 27 কোটি মানুষকে দরিদ্র সীমার উপরে নিয়ে গেছিলাম আমরা, আর 23 কোটিতে আবার নতুন করে 23 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেল। খালি বড় বড় ঢোল বাজছে, বড় বড় ঢোল বাজছে, আর সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার গল্প হচ্ছে। এখন কি রামনবমী হবে, দাঙ্গা হবে, দিদি বলছে দাঙ্গা হবে এই রাজ্যে। তুমি মুখ্যমন্ত্রী, তোমার হাতে পুলিশ, দাঙ্গা হবার গল্প তুমি কি করে করছো? যারা দাঙ্গা করে ধরছো না কেন আগে থেকে? কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি, ভয়, বাতাবরণ তৈরি করা হচ্ছে, কারণ 2021-এর লোক ওদেরকে মনে আছে। 2021-এ ভোট হলো না, আমরা হারলাম, কিন্তু ভোট কি হলো বলুন? এনআরসি, নাগরিক আইন, এটা কি মানুষের সমস্যা সমাধান করলো না? যারা নির্বাচনে প্রতিনিধিত্ব করলো সেই দুটো দল তাদের মুনাফা দিল কোনটা? ভোটের বিভাজনে কি হলো? একদিকে বিজেপি এলো, একদিকে তৃণমূল এলো। আপনার জীবনের সমস্যা সমাধান হলো? বেশি একই জিনিস আবার ঘুরিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছে আমাদের জীবনে। এই ভোটের নির্বাচনে আবার আনার চেষ্টা করছে। আপনারা সতর্ক থাকবেন, এটুকু নিশ্চয়ই আমরা বলব। আমাদের জীবনের সমস্যাগুলো নিয়ে কথা বলছে না, আমাদের জীবনের সমস্যা নিয়ে কথা বলে। আমি সেই পার্টির কর্মী হিসেবে গর্ব করি যে পার্টির মানুষের কথা বলে। হ্যাঁ, আপনার দেশে, আপনার গ্রামে বছরে 3টে ফসল কংগ্রেস জমানায় করছে। আপনার গ্রামের বিদ্যুৎ কংগ্রেসের জমানায়, আপনার গ্রামের রেশনের দোকান কংগ্রেসের জমানায়, আপনার গ্রামের স্বাস্থ্যকেন্দ্র কংগ্রেসের জমানায়, আপনার গ্রামের স্কুল কংগ্রেসের জমানায়। আপনারা কি জানেন এই রেশন লুট হয় বাংলায়? আপনারা কি জানেন কোভিডের সময় শিশুদের জন্য যে মিড ডে মিল
সেই মিড ডে মিলের চাল চুরি করা হয়, শিশুদেরকে খাবার দেওয়া হয় না, কারণ কোভিডের সময় স্কুল ছিল বন্ধ, মাদ্রাসা ছিল বন্ধ। তাদের সেই চাল বরাদ্দ হলো, সেই চাল তারা পেল না, বাজারে চলে গেল। এই বাংলায় কি হচ্ছে দেখুন, সন্দেশখালী। এই বাংলায় কি হচ্ছে দেখুন, বাংলার মানুষ। একটা সরকার প্রতিদিন তাদের বিরুদ্ধে অভিযোগ, চুরি আর চুরি, দুর্নীতি আর দুর্নীতি। শিক্ষকরা বছরের পর বছর ধরে অবস্থান করছে তাদের অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে। আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সময় হয়নি একবার গিয়ে কথা বলা। আজকে বাংলায় কি দেখছে আমরা, সন্দেশখালী ঘটনা সকলকে লজ্জিত করছে আমাদের। তৃণমূলের পার্টি অফিসে ডাক করে রাত্রে 12টার পর ঘরের মা বোনদের, তাদেরকে যেতে হয়, না যেতে চাইলেন তাদের উপর অত্যাচার হয়, যাওয়ার কথা থেকে এখন রাত ধরে রেখে দেওয়া হয়। কি না পার্টির আলোচনা হচ্ছে। গরিব মানুষ, তারা পিছিয়ে পড়া মানুষ, ক্ষমতা নাই, সরকারি দলের মস্তান পুলিশ এক হয়ে, তাই তাদের মধ্যে লড়বে কে? তাই সেখানকার মানুষ, সেখানকার মা বোনেরা একদিন শপথ ছিল, প্রতিবাদ আমাদের করতেই হবে। এই লড়াই আমাদের মর্যাদার লড়াই। সেই মর্যাদার লড়াই তারা যখন সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল, আজকে সেই শাসক দলের নেতারা তারা সব গেলে গেল। বলুন, শাহজাহান শেখ কে? তৃণমূলের নেতা। শিবু সরকার কে? তৃণমূলের নেতা। উত্তম সরকার কে? তৃণমূলের নেতা। শিবু হাজরা কে? তৃণমূলের নেতা। যারা সন্দেশখালী ঘটনার নায়ক, শাহজাহান, শিবু হাজরা, উত্তম সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের হয়ে ওকালতি করে। তারা যাতে জামিন পায় তার জন্য সরকারি টাকা খরচ করে তাদের জন্য ওকালতি করার ব্যবস্থা করে। হ্যাঁ, আপনি বলুন, এটা কোন রাজ্যে দেখছি আমরা? এই কোন রাজ্যে দেখছি আমরা যেখানে মা বোনদের সামান্য মর্যাদা রক্ষার জন্য সরকারের কোনো মাথা ব্যথা নাই, সেখানে আমি আপনি কি পেতে পারি? আজও প্রতিবাদ আছে, তাই সবকিছু চলছে। জেনে রাখবেন, মোদি চাই বিরুদ্ধে কোনো প্রতিবাদ না থাকুক, দিদি চাই বিরুদ্ধে কোনো প্রতিবাদ না থাকুক। প্রতিবাদের দরকার, বিরোধিতার দরকার, দেশ বাঁচাতে, রাজ্য বাঁচাতে। আমরা প্রতিবাদ করি এই কারণে দেশের স্বার্থে, আমরা সংগ্রাম করি এই কারণে দেশের স্বার্থে, রাজ্যে কোনো অন্যায় হলে প্রতিবাদ করে এই কারণে রাজ্যের মানুষের স্বার্থে। সেই প্রতিবাদ করতে করতে আমরা আপনাদের কাছে এসে পৌঁছাই, আর আপনাদের আশীর্বাদ দুবার চেয়ে আবার লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়বার নতুন শক্তি সংগ্রহ করে থাকবে। তাই এই এলাকার মানুষ, আবার বলছি, আপনাদের সঙ্গে আমার শুধুমাত্র নির্বাচনী সম্পর্ক নাই। আপনাদের চোখ দিয়ে দেখুন সবকিছু, কান দিয়ে দেখবেন না। কংগ্রেস এই নির্বাচনের প্রাককালে কি কি বলছে একবার আপনাদের স্মরণ করে দিচ্ছি। 2004 সালের নির্বাচনের আগে কংগ্রেস বলেছিল কাজের অধিকার, আইনের অধিকার করবো, করেছে। তারা বলেছিল কৃষকের ঋণ মকুব করবো, করে দিয়েছে 72,000 কোটি টাকা। বলেছিল শিক্ষার অধিকার, আইনি অধিকার, 8 ক্লাস পর্যন্ত বিনা পয়সার শিক্ষা, সেটা করে দিয়েছে। এখন 10 ক্লাস পর্যন্ত বিনা পয়সার শিক্ষা। তারপরে আবার প্রতিশ্রুতি 12 পর্যন্ত বিনা পয়সার শিক্ষা। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে যে প্রত্যেক পরিবারে একজন মহিলা সে বছরে পাবে 1 লাখ টাকা। একজন মহিলাকে, গরিব পরিবারে যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, কংগ্রেসের হিসাব, তাহলে অন্তত তাকে মর্যাদার সঙ্গে বাঁচার একটা সুযোগ দেওয়া হতে পারে। আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি। আপনি বলতে পারেন প্রতিশ্রুতি অনেকে দেয় না, কংগ্রেসে দেওয়া প্রতিশ্রুতি সবসময় বাস্তবায়িত হয়। কি তার প্রমাণ? চলে যান কর্ণাটক। ভোটের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম ভোটে জিতলে এক পরিবারের প্রত্যেকটা মহিলাকে 2000 টাকা অনুদান দেওয়া হবে। ভোট হওয়ার পর চালু হয়ে গেছে, খোঁজ দিয়ে দেখুন। আমরা বলেছিলাম প্রত্যেকটা বেকারকে 3000 টাকা দেওয়া হবে অনুদান, ভোট হওয়ার পর চালু হয়ে গেছে, খোঁজ দিয়ে দেখুন। আমরা বলেছিলাম প্রত্যেকটা পরিবারকে 200 ইউনিট বিদ্যুৎ বিনা পয়সা দেওয়া হবে, ভোট হয়ে গেছে, চালু হয়েছে, খোঁজ দিয়ে দেখুন। আমরা বলেছিলাম মহিলা পাশের জন্য বিনা পয়সায়, চালু করে দিয়েছি আমরা। কংগ্রেস যা বলে তাই করে। কর্ণাটক তার প্রমাণ, তেলেঙ্গানা তার প্রমাণ, এই দুটো রাজ্য কংগ্রেসের পরিচালনা। ঠিক একইভাবে কংগ্রেস আগামী দিনে বলছে একটা পরিবারের, গরিব পরিবারের একজন মহিলা বছরে পাবে 1 লাখ টাকা। পাশাপাশি আরেকটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে, সেটা কি জানেন? আজকে যে বেকারত্ব, এই বেকারত্ব থেকে ভারতবর্ষের যুবকদের মুক্তি দিতে জার্মানির একটা মডেল আছে,
সেই মডেলকে অনুকরণ করে রাইট টু অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, রাইট টু অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, অর্থাৎ আপনার কাজের যেমন অধিকার, আইনি অধিকার, একটি চাকরির অধিকার আইনি অধিকার হিসাবে আপনার কাছে আনতে চলেছে ভারতবর্ষের কংগ্রেস। সেটা কি? মনে করুন আপনি গ্র্যাজুয়েট হলেন, মনে করুন আপনার ডিপ্লোমা ডিগ্রি আপনার হলো, অর্থাৎ 12 এর পর 2 সাল ট্রেনিং নিয়ে একটা ডিপ্লোমা ডিগ্রি পেলেন কিংবা গ্র্যাজুয়েট হলেন। সেই বেকার যুবক বা যুবতী, তার জন্য কংগ্রেস দায়িত্ব নিতে চাইছে কি জানেন? তার পিছনে বছরে 1 লাখ টাকা খরচ করে তাকে শিক্ষিত করা হবে, ট্রেন করা হবে, তাকে ট্রেনিং দেওয়া হবে 1 লক্ষ টাকা খরচা করে। তারপর ট্রেনিং দেওয়ার পর সে যে যে ট্রেনিং অর্জন করলো সেই ট্রেনিং মোতাবেক কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় তার চাকরি নিশ্চিত করা হবে। অর্থাৎ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, চাকরির অধিকার একটা বেকারের জীবনে আইনি অধিকার হিসাবে আগামী দিনে কংগ্রেস আনতে চলেছে। যেমন কাজের অধিকার আইনি অধিকার হিসাবে মানুষকে আমরা 100 দিনের কাজ দিতে পেরেছিলাম, সরকার পারেনি, সেটা সরকারের ব্যর্থতা। কোনো সরকার পেরেছে, কোনো সরকার পারেনি। আজ পশ্চিমবঙ্গে কাজ নাই, লুটপাট চুরিবাট করে একটাই হয়েছে, এখানকার সরকার তার হিসাব দিতে পারছে না বলে অভিযোগ। আমি বলেছিলাম ঠিক আছে, আজকে মনে করেন আপনি মার্ডার কেসের আসামি হলেন, বাঁচার জন্য কোথায় যাবেন? কোর্টে। হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট, অর্থাৎ বেআইনি কিছু হলে আপনি কোর্টের আশ্রয় নেবেন। তো দিদি যদি মনে করুন 100 দিনের কাজে আপনাকে অন্যায় করা হচ্ছে, ঘরের টাকা দেওয়া হচ্ছে না, আপনার অধিকার থাকা সত্ত্বেও কোর্টে কেন গেলেন না? একবার কোর্টে কেন যাচ্ছেন না? এটা বেআইনি। কাজের অধিকার আইনি অধিকার, এটা আইনি অধিকার, মানে সাংবিধানিক অধিকার। সেই সাংবিধানিক অধিকার যদি কেড়ে নেয় কোনো সরকার, আমি কোর্টে যাব না কেন? আমি চোর বাঁচাতে, ডাকাত বাঁচাতে, দুর্নীতিগ্রস্ত নেতা বাঁচাতে, আমি কেসটাকে বাঁচাতে, শাহজাহানকে বাঁচাতে কোর্টে যাচ্ছি, আর 100 দিনের কাজ বাঁচাতে আমি কোর্টে যাব না কেন? বলুন, এই বিচারিতা কেন আমাদের সঙ্গে? এইভাবে বিচারিতা হচ্ছে আমাদের সঙ্গে। কংগ্রেস তাই বলেছে 100 দিনের কাজে আজকে যা মজুরি আছে আগামী দেশে 400 টাকা করা হবে। হ্যাঁ, 400 টাকা মজুরি করা হবে। 1 লাখ টাকা মহালক্ষ্মী প্রকল্পে 1 লাখ টাকা একটা পরিবারের একজন মহিলাকে দেওয়া হবে। এখানে লক্ষ্মীর ভান্ডারের ভয় দেখানো হয় যে লক্ষ্মীর ভান্ডার বিপরীতে যদি তৃণমূল না করো, লক্ষ্মীর ভান্ডার আপনার প্রাপ্য, কেউ কেড়ে নিতে পারে না। সরকারি কোনো প্রকল্প কেউ কেড়ে নিতে পারে না কখনো। এই যে রাস্তা পিডাব্লিউডি করেছে, কালকে তৃণমূল থাকো না যদি বলে আমি করেছি, তাই কালকে মনে করো আপনি ভোট দিলেন তৃণমূলকে, পরশু দিকে তৃণমূল নেতা বলবে এই পিডাব্লিউডি রোড আমি করে দিয়েছি, অত তোমরা যাতায়াত করতে পারবে না। একবার যেটা চালু হয়ে যায় অনেক কেড়ে নেওয়ার ক্ষমতা নাই। মোদী চেয়েছিল 100 দিনের কাজ, বেকার কাজ বলে সমালোচনা করেছিল আমাদেরকে। পার্লামেন্টে দাঁড়িয়ে মোদী বলেছিল 100 দিনের কাজ একটা ব্যর্থ প্রকল্প, এই প্রকল্প মারা যায় না। সেই মোদী কোভিডের সময় বলল 100 দিনের কাজ ছিল বলে আজকে ভারতবর্ষের মানুষ খেতে পেল। হ্যাঁ, 100 দিনের কাজ ছিল বলে ভারতবর্ষের গ্রামে গ্রামে মানুষ রুটির সুযোগ পেয়েছিল। খাদ্যের অধিকার আইনি অধিকার হিসাবে দিয়েছিলাম বলেই আজকে গ্রামে গ্রামে সস্তায় চাল গমের ব্যবস্থা হয়েছিল। আমরা 2 টাকা 3 টাকা করেছিলাম, সেটা কোভিডের সামনে রেখে সেটাকে বিনা পয়সা দেওয়া যা আমরা দিয়েছিলাম। তারপর কোভিডের সময় থেকে এটা বিনা পয়সা দেওয়া হয়। কিন্তু কাজের অধিকার আইনি অধিকার, খাদ্যের অধিকার আইনি অধিকার, শিক্ষার অধিকার আইনি অধিকার আপনাদেরকে ভারতবর্ষের কংগ্রেস পার্টি দিয়েছে, কংগ্রেসের সরকার দিয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারে না। তাই এই এলাকার মানুষ আপনারা সব বুঝেন, সব জানেন কেমন করে কি চলছে, সব দেখছেন। একটা কথা বলতে পারি, আমরা কখনো আপনাদের সঙ্গে ছল চাতুরি করিনি, আমরা কখনো আপনাদের ছল চাতুরি করিনি, অসততা কখনো আপনাদের সঙ্গে করিনি। হ্যাঁকে হ্যাঁ নাকে না বলার চেষ্টা করেছি, সোজাকে সোজা ব্যাকাকে ব্যাকা বলার চেষ্টা করেছি। আপনাদের সঙ্গে কখনো সততা বা চাতুরি করিনি। আমি আপনাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তার কারণ আমার যা কিছু পাওয়া সব আপনাদের দ্বারা। সারা জীবনে আমি আপনাদের কাছে ঋণী। আমি যেটুকু পেয়েছি এই মুর্শিদাবাদের ছেলে গিয়ে আজকে পার্লামেন্টে সোনিয়া গান্ধীর পাশে বসতে পারি আপনাদের দয়া, আপনাদের দোয়াতে। এখানে কোনো ভুল নাই, এতে আমার ফুটানি করা কিছু নেই। তারপরেও যদি কোনো ভুল করে থাকি আপনারা বিচার করবেন। তবে আমি মনে করি এই সন্ধ্যাবেলাতেও আপনারা এখানে এসেছেন ভালোবাসা। তাই জেনে রাখবেন, আমার প্রতিশ্রুতি দুটো, এমন কোনো কাজ করব না যে আজকে
আপনাদের এই ভালোবাসা আগামী দিনে ঘৃণায় পরিণত হয়। এমন কোনো কাজ করবো না, আজকে আপনাদের এই আশীর্বাদ, এই দুয়া আগামী দিনে অভিশাপ বা বদুয়ায় এমন কোনো কাজ আমি করব। এলাকার মানুষ আপনারা ভোটে অংশগ্রহণ করবেন, এটুকুই আমাদের দাবি। ভোট যাকে কিনবেন ভোটে অংশগ্রহণ করবেন। পঞ্চায়েতে ভোট লুট হয়েছে, কারণ পঞ্চায়েতে ভোট পরিচালনা করেছিল রাজ্যের নির্বাচন কমিশন। এই ভোট পরিচালনা করছে কে? কেন্দ্রের নির্বাচন কমিশন। তাদের সঙ্গে আমি একবার না কয়েক দফা আলোচনা করেছি, এবং সেই আলোচনার সুবাদে আমি বলতে চাইছি, এই ভোটে প্রত্যেকটা মানুষ মুর্শিদাবাদে ভোট দিতে পারবে। আপনারা নিশ্চিত থাকবেন, তৃণমূল ভয় দেখাচ্ছে ভোট লুট করার, ভোট লুট করতে দেব না। যদি একটা বুথে একটা ভোট লুট হয়, আমি রাজনীতি করার ছেড়ে দিব। আপনাদের প্রমাণ হিসাবে বলি, কয়েক মাস আগে সাগরদিঘিতে ভোট হয়েছিল, মনে করে দেখবো উপনির্বাচন। সে উপনির্বাচনে সাগরদিঘির মানুষকে বলে দিয়েছিলাম আমি, আপনারা ভোট দিয়ে নির্ভয়ে প্রত্যেকে ভোট দিতে যাবেন, একটা বুথ আমি লুট হতে দেবো না। আমি হতে দিইনি, এবং সেদিনও বলেছিলাম বুথ যদি তৃণমূল লুট করতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। সেখানে ভোট লুট করতে দিইনি, এবং উপনির্বাচনে সেখানে কংগ্রেস জিতেছিল। 9 জন মানুষকে বলে গেলাম, কোন সংঘাত, কোন লুট, কোন রাহাজারি, কোন রিগিং টিএমসি আর পুলিশ মিলেমিশে করতে চাইলেও করতে দেব না। টিএমসি গুন্ডা, পুলিশের দালাল মিলেমিশে মিটিং করে ভাবছে অনেক কিছু। ওদের ডিআইজি এসছে মুকেশ কুমার, কি করে লুট করা যায় তার বন্দি বিক্রি করতে, কিছু করতে দেব না। চ্যালেঞ্জ থাকলে পুলিশকে, চ্যালেঞ্জ থাকলে তৃণমূলের মস্তানদেরকে, একটা ভোট আমি ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন। আপনাদেরকে আমার ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে, সালাম জানিয়ে, স্নেহ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।